দেখতে দেখতে পূর্ণ হয়েছে ৮ মাস। আদালত আজ আবার বসেছে। কোর্টঘর জুড়ে নিস্তব্ধতা, আবারও সেই চেনা কাঠগড়া, সেই মানুষগুলো, কেবল সময় আর অভিজ্ঞতা তাদের একটু বদলে দিয়েছে। মেহের ব্রেঞ্চে বসে আছে, শরীরের প্রতিটি স্নায়ু থরথর করে কাঁপছে। কোর্টরুমের ঘন নিস্তব্ধতার ভেতরে বুকের ধুকপুক শব্দটা কানে বাজছে। হাতের তালু ঘেমে ভিজে গেছে, অথচ আঙুলগুলো বরফ শীতল। তার কণ্ঠ শুকিয়ে কাঠ। চোখে পানি জমে উঠেছে, মেহের ঠোঁট কামড়ে সেই অশ্রু আটকে রাখার চেষ্টা করছে। অসহায় দৃষ্টি আটকে আছে কাঠগড়ায় দাঁড়ানো মানুষটার দিকে। বড্ড কষ্ট হচ্ছে, দম আটকে আসার মতো কষ্ট। বুকটা ক্রমশ ভারী হয়ে আসছে। চোখে আর স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। চোখের সামনে যেন কোনো এক অজানা অন্ধকার পাখা মেলছে, মেহেরের ভয় ও আশঙ্কা একাকার হয়ে গেছে। মনে হচ্ছে, এই রায় কেবল আরুষের নয়, তার এবং তার জীবনের ভবিষ্যৎ পরিণতিরও। জজ কিছুক্ষণ নথিপত্রগুলো ঘাটাঘাটি করলেন গম্ভীর মুখে। অতঃপর চিরাচরিত কণ্ঠ কঠিন করে বললেন, এই আদালত দীর্ঘ ৮ মাসের চিকিৎসা, পর্যবেক্ষণ, সাক্ষ্য প্রমাণ ও রাষ্ট্রীয় তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আরুষ শেখ অপরাধ সংগঠনের সময় মানসিক ভারসাম্য হারাননি। তিনি সচেতনভাবে ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করেছেন। তবে, এটি সত্য তিনি পুরোপুরি সুস্থ মস্তিষ্কের নন, তার মানসিক রোগ রয়েছে এবং চিকিৎসা গ্রহণে অগ্রগতি দেখা গেছে। তবে এই আদালত বিবেচনায় নিয়েছে তার অতীত, শৈশবের নির্যাতন, মায়ের হত্যা এবং সেই পীড়ন যা আজও তাকে তাড়া করে। আদালত বুঝতে পেরেছে আরুষ শেখ একমাত্র অপরাধী নন, বরং বড় একটি ষড়যন্ত্রের মোহরাও তিনি। তাই, আদালত আরুষ শেখকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। এই ১ বছর তিনি সাধারণ বন্দির মর্যাদায় কাটাবেন। এরপর মুক্তি পাবেন। আদালত আশা করে, এই সময় তাকে আরও সুস্থ ও দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং তার অতীতের ভুলগুলো ভবিষ্যতে যেন না হয় সেদিকে নজরদারি করবে। অন্যথায় দ্বিতীয় সুযোগ আইন তাকে দেবে না। জজ হাতুড়ি ঠুকে বললেন, কোর্ট ইজ অ্যাডজার্নড। ঘরজুড়ে বিস্ময়, কেউ কেউ সন্তোষে মাথা নেড়ে উঠছে। মেহের এক মুহূর্ত থমকে থাকে, তারপর খুশিতে মুখ চেপে ধরে কেঁদে ফেলে। অনিমাকে জড়িয়ে ধরে তীব্র উত্তেজনায়। চোখের জল ফেলে ফিসফিসিয়ে বলে, আলহামদুলিল্লাহ। আদালতের চৈকাট পেরিয়ে আসছে আরুষ। দুপাশে ২ পুলিশ, মাঝখানে সে। ভিড় ঠেলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরের দিকে। সেই পুরনো মুখ, কিন্তু চোখে নতুন প্রত্যয়। খুশির চকচকে জল। আরুষ এগিয়ে এসে মেহেরের কানে কানে বলে, আমার জন্য আরেকটু অপেক্ষা করতে পারবে মেহেরজান? কথা দিলাম, তোমার মনের মতো আরুষ হয়ে ফিরে আসব। মেহেরের অশ্রুসিক্ত চোখে একরাশ প্রশান্তি। সে মাথা নাড়ে, কাপা গলায় বলে, পৃথিবীতে সহস্র ইনসান থাকা সত্ত্বেও আমি কেবল আপনার উপস্থিতির জন্য অপেক্ষা নামক যন্ত্রণার স্বাদ নিচ্ছি। আরুষ হাসে, সেই চিরচেনা হাসি। সে ভিড়, পুলিশ উপেক্ষা করে মেহেরের কপালের ঠিক মাঝখানে ঠোঁট ছোঁয়ায়। হাত ধরে আঙ্গুল ছুঁয়ে চলে যেতে থাকে। এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে তারা। দৃষ্টির বিনিময় যেন শেষ হতে চায় না। তবু আজ জনের মনে স্বস্তি আছে, পূর্ণতা পাবার আকাঙ্ক্ষা আছে। মিলন হবে, কয়েকটা দিন পরেই অপেক্ষার অবসান ঘটিয়ে মিলন হবে পুনরায় তাদের। খন্দকার ম্যানশনের দোতলার ঘরটায় আগের মতো বাতি জ্বলে না। জানালার হাওয়া ঢোকে না, এসি চলে না। মশা ভো ভো করে অথচ কেউ আর কয়েল জ্বালে না, স্প্রে করে না। এক সময় যে নারী গোটা খন্দকার ম্যানশন, এমনকি ভাইয়ের উত্তরাধিকার হিসেবে সাম্রাজ্য চালাতেন, আজ সেই ঘরেই পড়ে আছেন নিঃসঙ্গ, অবহেলিত। মরার মতো বিছানায় পড়ে থাকেন আয়শা খন্দকার। চোখজোড়া মাঝে মাঝে পিটপিট করে, নিঃশ্বাসের শব্দ খুব ক্ষীণ, যেন শরীর আর আত্মার টানাপোড়েন চলছে। গাঁটগুলো অস্বাভাবিকভাবে ফুলে গেছে, মাথা পুরো চুলহীন, পিঠে বিশাল কুঁজ। দাঁতের বেশিরভাগই পড়ে গেছে, আর বাকশক্তি ক্ষীণ, অস্পষ্ট এক গুঞ্জন মাত্র। এক সময়ের রূপসী, দুর্ধর্ষ আয়শা খন্দকার। কোথায় গেল সেই দাপট, রূপ, সৌন্দর্য? কেউ কুপিয়ে হত্যা করলেও ক্ষমতা নেই চিৎকার করবার। আরুষের কথাগুলো ফলে গেছে। ভাইরাস, ওআই, এর প্রভাবেই শরীরের এমন গতি তার। বছর না ঘুরতেই পুরোপুরি শয্যাশায়ী তিনি। কাজের লোকেরাও তাকে এইভাবে দেখে না। কাছে আসতে, তাকে ছুতে ভয় করে। তদারকির জন্য না আয়শার ভাই আছে না তিনকুলের কোনো আত্মীয় স্বজন। তাকে দেখে শিক্ষা নেওয়া দরকার, অহংকার করতে নেই, স্রষ্টা কখন কার কি দশা করবেন কেউ জানে না। পৃথিবীর সবকিছু সাময়িক, অস্থায়ী। অন্যের ক্ষতি করে ভালো থাকা যায় না, সুখ পাওয়া যায় না। না আজ তিনি রুহুল শেখকে পেয়েছে, না স্বস্তি পেয়েছেন।
নিজে মহিলা হয়েও আরেক মহিলার সম্মানহানির মতো জঘন্য অপরাধীকে আরশ তাই হত্যা করেনি। তার মাংস খসে খসে পড়ুক, জবান বন্ধ হয়ে যাক, রূপের দেমাগ দেখানো চেহারার বিশ্রী অবস্থা দেখে আয়েশা খন্দকারের বাঁচার ইচ্ছেকে মেরে ফেলতে চেয়েছিল আরুষ। অবশেষে তাই সত্যি হয়েছে। শোয়া থেকে উঠে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আয়েশা খন্দকার আয়নার সামনে দাঁড়ালেন। তার ঠোঁট দুটো ফুলে গেছে, দেখলে মনে হয় মৌমাছি কামড়েছে। চোখ দুটো গর্তে ঢুকে গেছে। সারা মুখে অসংখ্য ফোড়া, চাকা চাকা হয়ে বসে আছে মুখে। হাতে পায়ে পেটে সারা শরীরে। পিঠের বাঁকা অংশ এত বেশি ফুলেছে যে আর সম্ভব নয় তার পক্ষে সোজা হয়ে দাঁড়ানোর। গত সপ্তাহের চেয়েও ভয়ঙ্কর অবস্থা আয়েশা খন্দকারের। নিজের বিকৃত চেহারাটা দেখে রাগে দুঃখে হাতের মোবাইলটা ছুঁড়ে মারলেন তিনি আয়নার দিকে। কাচের টুকরোরা ছড়িয়ে পড়ল সারা মেঝেতে। চিৎকার করে কাঁদলেন তিনি, মেঝেতে লুটিয়ে পড়লেন হতাশায়, যন্ত্রণায়। কিন্তু সেই চিৎকার ঘরের দেয়াল পেরোয় না, শুধু এক নিঃসঙ্গ গোঙানি হয়ে রয়ে যায় বাতাসে। এর চেয়ে তো মরণ ভালো ছিল। আন্ডারস্কোর সকালটা যেন আজ একটু অন্যরকম। মেঘে ঢাকা আকাশে হালকা রোদ্দুরের ছাপ, এক টুকরো সোনালি আলো ঠিক যেন বুকের এক কোণে জমে থাকা আশার মতো। বাতাসে অজানা চঞ্চলতা, শিশিরের গন্ধ, পাখিরা জেগেছে অনেক আগেই। শিউলি আর গোলাপ ফুলের গন্ধে ভরে আছে লোন। ঘরের কোণে রাখা ঘড়িটা আজ যেন কাটার থেকেও ধীর, সময় কাটছে না একটুও। মেহের আজ বারবার বেলকুনির সামনে গিয়ে দাঁড়াচ্ছে, আবার সরে আসছে। বুকের ভেতর ধুকপুকানি, চোখে উৎসবের রোল। সকাল সকাল সিঁদুর লাল রঙা শাড়িতে নিজেকে আবৃত করেছে সে। প্রথমবার স্বামীর জন্য সে সেজেছে, তাকে স্বাগত জানাতেই নিজেকে পরিপাটি করার চেষ্টা যেন সে মানুষটার একবারও মনে না হয় মেহের তার জন্য তার মতো করে অপেক্ষা করেনি। শাড়িটা মেহের বারবার গুছিয়ে নিচ্ছে। একবার আঁচল ফেলে রাখছে তো আরেকবার কাঁধে তুলে নিচ্ছে। বুঝতেই পারছে না কিভাবে রাখলে তাকে বেশি সুন্দর দেখাবে। ঘরের এক কোণে ছোট্ট আঁশ খেলা করছে, ফুলের পাপড়ির মতো ঠোঁটে মিষ্টি সুর, আধো আধো কথা ঠোঁটে। মাঝে মাঝে আর চোখে মাকে দেখছে সে, আবার খিলখিলিয়ে হাসছে। কিন্তু তার মা আজ অন্য দুনিয়ায় মত্ত। ছেলেকে দেখার সময় কোথায়, তার চোখ গ্রিলের ওপাশে, তার মন আজ রাস্তায় পড়ে। ড্যাশ ড্যাশ ড্যাশ। প্রায় দুপুর হতে চলেছে, হলুদ রোদ ভিজিয়ে দিয়েছে উঠোন। গেটের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। দরজা খুলে নামে আরুষ। গায়ে সাদা পাঞ্জাবি পায়জামা, মুখে চাপ দাড়ি, চোখে গাঢ় ক্লান্তি। কিন্তু ভেতরের সে আজ নতুন মানুষ, যাকে ঘষে মেজে তৈরি করেছে অভিজ্ঞতা, অনুশোচনা আর ভালোবাসার অবিনাশী শক্তি। মেহের দৌড়ে যায় না, হুড়মুড় করে জড়িয়ে ধরে না। সে দাঁড়িয়ে থাকে গেটের ঠিক সামনেই। চোখে জল, ঠোঁটে এক শীতল কম্পন। আরুষ ধীরে ধীরে এগিয়ে আসে ওর দিকে। চোখে ধরা পড়ে হাসি, অবিশ্রান্ত সুখ। আরুষ ফিন্ন হেসে বলে, আমি কথা রেখেছি, মেহের জান, আমি ফিরে এসেছি, তোমার মনের মানুষ হয়ে। মেহের চোখের জল আটকে রাখতে পারে না আর। সে কাপা গলায় বলে, প্রতীক্ষা করেছি, প্রতিদিন, প্রতিটি নিঃশ্বাসে, শুধু আপনার সঙ্গে বাঁচব বলে। আরুষ দু হাতে মেহেরের মুখটা আলতো স্পর্শে চেপে ধরে। কপালে নরম চুমু এঁকে দেয়। ততক্ষণে ছোট্ট ছেলেটা দৌড়ে এসে আরুষের পায়ের কাছে স্থির হয়ে দাঁড়িয়েছে। অবিকল আরুষের ডুপ্লিকেট সে। চুল, গায়ের রং, মুখের আকৃতি। আরুষ আশ্চর্য চোখে তাকিয়ে দেখে ছেলেকে। সেই অবস্থায় হাঁটু গেড়ে বসে, তাকে কোলে তুলে নেয়। বাচ্চাটা জিহ্বা বের করে ঠোঁট চেটে মায়ের দিকে এক পলক তাকিয়ে আরুষের পানে তাকায়। চোখজোড়া ছোট করে ভ্রু ভাঁজ করে আরুষের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। তুমি আমার আম্মুকে ব্যাড টাচ করেছো কেন আঙ্কেল? জানো না কাউকে না বলে টাচ করা ব্যাড টাচ? তুমি খুব পচা, আমি তোমাকে মারব। আরুষ চোখ বন্ধ করে আশকে ধরে রাখে শক্ত হাতে, এক মুহূর্তেই কলিজাটা শীতল হয়ে যায়। যেন সে জীবন ফিরে পেয়েছে নতুন করে। নরম গালে টপাটপ অসংখ্য চুমু খেয়ে হেসে দিয়ে আদুরে কণ্ঠে বলে, তোমার আম্মুকে চুমু না খেলে তুমি দুনিয়ায় আসতে কিভাবে? আশ চোখ বড় বড় করে মায়ের দিকে আবারও তাকায়। মেহের মিটিমিটি হাসছে। সে মেহেরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, আম্মু, এই আঙ্কেল সত্যি বলছে? মেহেরও আরুষের মতো হাঁটু ভেঙে বসে। ছেলের গালে চুমু একে দিয়ে বলে, এটা তোমার বাবা। ছবিতে দেখনি? বাবা দূর দেশ থেকে তোমার কাছে এসেছে। আশ ভীষণ অবাক হয়ে আরুষকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে পাতলা ঠোঁটজোড়া ফাঁক করে আধো আধো গলায় প্রশ্ন ছুড়ে, তুমি বাবা? আরুষ জবাবে হাসে, আবারও ছেলের গালে চুমু খেয়ে বলে, হ্যাঁ বাপ, আমি তোর বাবা। রুহুল শেখ দাঁড়িয়ে আছেন ছেলের পেছনে। চোখে জল, ঠোঁটে শান্ত হাসি। কত বছরের স্বপ্ন পূরণ হলো তার। ছেলে, ছেলের বউ, নাতি প্রত্যেকে চোখের সামনে। পরিপূর্ণ পরিবার। এর চেয়ে সুখের জীবন আর কোথায় পাওয়া যায়?
তার পরিবার কখনো পূর্ণ ছিল না, ছেলে সে স্ত্রী প্রত্যেকে ছিল খুব ছন্নছাড়া, তাই তো তিনি অন্য কারোর পূর্ণতায় নিজের সুখ খোঁজেন। রুহুল শেখ চোখের জল মুছে বাড়ির ভেতরে প্রবেশ করে। মেহের ভেতরে নিয়ে আসে আরুষকে। আশ তখনও বিস্ময় নিয়ে আরুষকে দেখছে। তার বিশ্বাসই হচ্ছে না এটাই তার বাবা। মনে মনে ঠিক করেছে, ঘরে গিয়ে বাবার ছবির সাথে সে আরুষের চেহারা মেলাবে। তারপরই বিশ্বাস করবে এই আঙ্কেলটাই তার বাবা। দরজা পেরোনোর আগেই মেহের হঠাৎ পেছনে থেকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু আরুষ এক ধাপ পিছিয়ে এসে দুষ্টু হাসে। উহু, হাত তুলে ইশারা করে সে। বহুদিন আলাদা ছিলাম, আগে বিয়ে করব, তারপর ছুব। ভালো করে, ইঞ্চি ইঞ্চিতে। ফিসফিসিয়ে বলে শেষ শব্দগুলো কানে চুমোর মতো লেগে যায়। মেহের যেন মুহূর্তেই গলে পড়ে। লাজুক মুখটা লালাভ হয়ে ওঠে তার। আচমকা এমন শিহরণে থমকে যায় সে। নিজেকে কোনোমতে সামলে চোখ রাঙিয়ে বলে, ঢং করবেন না, এই আপনি ভালো হয়েছেন, অশ্লীল। আরুষ চোখ মারে। ঘরে এমন আগুন সুন্দরী বউ থাকলে আর সুশীল থাকা যায় না মেয়ে। তুমি আমার ব্যাপারটা বুঝোই না। ছোট্ট আশের মাথার উপর দিয়ে চলে যায় বাবা মায়ের রোমান্টিক কথাবার্তা। খুব মনোযোগ দিয়ে যদিও বা সে শুনেছে, কথাগুলো স্মৃতিতে জমিয়ে ফেলেছে, কিন্তু নতুন শব্দগুলো ঠিক বোধগম্য হচ্ছে না। ভাঙ্গা হার্ট। অতঃপর আরুষ ছেলেকে কোলে নিয়ে হলঘরে বসে চারিদিকে চোখ বুলায়। বাড়িটা আগের মতোই আছে, সময় বাদে কিচ্ছু বদলায়নি। ছেলেকে নামিয়ে রেখে আরুষ ঝট করে এগিয়ে এসে সালাম করে, জড়িয়ে ধরে বাবাকে। চোখে অগাধ শ্রদ্ধা। রুহুল শেখ কাঁধে হাত রাখেন। আবেগাপ্লুত স্বরে বলেন, আজ আমি খুব খুশি। আমার ভাঙা পরিবার জোড়া লেগেছে। আল্লাহর অশেষ শুকরিয়া, তোকে আবার ফিরে পেয়েছি। আরুষ স্নান হাসে। তোমার দোয়া না থাকলে হতো না বাবা। তবে এবার একটা বড় কাজ করতে চাই। কি কাজ? রুহুল শেখ কৌতূহলী। আরুষ মুচকি হাসে, চোখে দুষ্টুমি। আমি বিয়ে করব, এবারে ধুমধাম করে। কাকে? চোখ বর্ষর করে। পুরাতন বউকে আবার নতুন বানাতে। ড্যাশ 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 ড্যাশ। আশ হলঘর থেকে ছুট্টি সিঁড়ি ধরে উপর তলায় যায়। রুহুল শেখ ডাকেন তাকে। আস্তে দাদু ভাই, পড়ে যাবে। শোনার আগেই আশ নাগালের বাইরে। আরুষের উদ্দেশ্য রুহুল শেখ হেসে কথা ছুড়ে দেয়। তোমার মতো দুষ্টু। উহু, আমার ছেলে আমারও এক লেভেল উপরে। শোবার ঘরে ছুটতে এসে সাইড টেবিল থেকে ফটো ফ্রেমে আরুষের বাঁধানো ছবি তুলে নিয়ে ছুট লাগায় আশ আবারও। নিচতলায় নেমে এসে হাঁপাতে হাঁপাতে স্থির হয়। প্রতি নিঃশ্বাসে ছোট্ট বুকখানা উঠানামা করছে। হৃৎস্পন্দন শান্ত হলে আশ একবার ছবিতে তাকায় তো আরেকবার আরুষের মুখে তাকায়। ছেলের কাণ্ড দেখে খুব মজা পাচ্ছে আরুষ। সে হেসে ফেলে প্রশ্ন ছুড়ে দেয়, কি দেখছিস বাপ? আশ ছবিখানা আরুষের দিক করে ঘুরিয়ে বলল, এটা আমার বাবার ছবি। আমার বাবার গালে ইত্তু ইত্তু দাড়ি। হেয়ার কাট হিরোদের মতো। তোমার হেয়ার কাট সুন্দর না। তুমি পুরোটা বাবা নও, কিন্তু বাবা বাবা দেখতে। আরুষ শব্দ করে হেসে ফেলে। হাসেন আরুষের বাবাও। পিচ্ছি ছেলেটা বড্ড পাকা হয়েছে। মেহের এমন সময় হলঘরে হাজির হয়। হাতে নাস্তার ট্রে টেবিলে রেখে সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা আমার ছেলেকে দেখে হাসছো কেন? রুহুল শেখ জবাব দিলেন, তোমার ছেলে আরুষের ছবি নিয়ে এসে চাক্ষুষ চেহারা মিলাচ্ছে। ওর বিশ্বাস হচ্ছে না এটাই ওর বাবা। উদ্ধৃতি চিহ্ন। মেহের স্নান হাসি দিয়ে আরুষের দিকে তাকায়। চিন্তা করবেন না, সামনাসামনি প্রথম দেখছে তাই চিনতে অসুবিধা হচ্ছে। যখন বুঝতে পারবে আপনিই ওর বাবা, দেখবেন পিছু ছাড়বে না। মাথা নাড়ে আরুষ। স্ত্রীর হাতের তৈরি শরবত খেয়ে ফ্রেশ হতে ঘরে চলে যায়। মেহেরও পিছু পিছু যায় তার। যায় না কেবল আশ। দাদুর কোলে সে চুপটি করে বসে মন খারাপের সুর ধরে বলে, এই আঙ্কেলটা সত্যি আমার বাবা? আন্ডারস্কোর। ঘরে ঢুকে বেশ অবাক হয় আরুষ। ভেবেছিল কিছু অন্তত বদলেছে, কিন্তু না, যেমন দেখেছিল বছর 2 আগে তেমনই আছে। আগের মতো সাজিয়ে গুছিয়ে রেখেছে মেহের সব। আলমারি থেকে টি শার্ট, পাজামা ও টাওয়াল বের করে আরুষের হাতে ধরিয়ে দেয় মেহের। আরুষ মুচকি হাসি উপহার দিয়ে কোনো কথা না বলে গোসলে ঢুকে পড়ে। ক্লান্ত লাগছে খুব। দাড়ি ছোট করে, চুলগুলো সাইজ করে কেটে গোসল সেরে বের হয় আরুষ আগের রূপে। মেহের তখন ব্যস্ত হাতে ডাইনিং টেবিল সাজাচ্ছে। এরই ফাঁকে গোসলও করে ফেলেছে। আরুষ সিঁড়ি ভেঙে নামার সময় ছোট্ট আশ আরুষের চেহারা ভালো করে লক্ষ্য করে। একনিষ্ঠ চাহনিতে তাকিয়ে রয়। ছেলের কৌতূহল চোখের আড়াল হয় না বাবার। ছেলেকে কোলে তুলে নিয়ে ছবিটা চোখের সামনে ধরে জিজ্ঞেস করে আরুষ, দেখ তো, এখন বাবা বাবা লাগছে? আশ ছবির সাথে খুব ভালোভাবে মেলায় আরুষকে। হ্যাঁ, এবার সুন্দর মিলেছে। হেয়ার স্টাইল, ছোট ছোট দাড়িময় গাল সবই মিলে যায়।
আশ খুশি হয়ে চেঁচিয়ে আরুষের গলা জড়িয়ে ধরে বলে উঠে, বাবা! চোখ ভিজে আসলো আরুষের। দূর থেকে বাবা ছেলের মিলনের দৃশ্য দেখে কান্না পাচ্ছে মেহেরেরও। আজ তার কোনো দুঃখ নেই, তার অভাগা ছেলে অবশেষে বাবাকে পেল। আর কোনো অপ্রাপ্তি নেই এই জীবনে। দুপুরের খাওয়া দাওয়া সেরে বাপ ছেলে একসঙ্গে ভাত ঘুম দিল। ঘরে গিয়ে মেহের দেখে বাবার গলা জড়িয়ে ধরে ঘুমিয়েছে আশ। অশ্রুসিক্ত চোখে এই সুন্দর দৃশ্য দেখে ভরে আসে মেহেরের দৃষ্টি। স্মৃতি হিসেবে মুহূর্তখানা ক্যামেরা বন্দি করে রাখে। আলতো হাতে স্বামীর মাথায় হাত বুলায় সে। মানুষটাকে কতদিন পর এত কাছ থেকে দেখতে পাচ্ছে, ছুতে পারছে। আল্লাহ পাক তার প্রার্থনা মঞ্জুর করেছেন। ফিরিয়ে দিয়েছেন স্বামীকে জীবনে। আরুষের মাথার কাছে বসে দীর্ঘক্ষণ বাপ ছেলের দেখে যায় মেহের, বুকে এত প্রশান্তি আগে কখনো অনুভূত হয়নি। হৃদয়টা শান্তির স্নিগ্ধ ছোঁয়ায় আজ সুবাসিত। ভোরের শুভ্র বাতাস ছুঁয়ে দিচ্ছে শরীর। ছাদের খোলা ময়দানে আসনে বসে যোগা করছে মেহের। পরনে কালো টি শার্ট, পাজামা। চুলগুলো উঁচু করে খোপায় বাঁধা। নিত্যদিন ফজরের নামাজ পড়ে অমনি ছাদে এসে ব্যায়াম, যোগা করে সে। 3 মাস হয়েছে জার্নালিজম প্রফেশনে জয়েন করেছে। অবশ্য মেহের নিজে থেকে অ্যাপ্লাই করেনি চাকরির। টিভি চ্যানেলের অফিস থেকে মেহেরকে অফার করা হয়েছিল চাকরিটা। প্রথমত, নৌশাদ হোসাইনের মেয়ে, মেহের। এরকম নামকরা কিংবদন্তি সাহসী জার্নালিস্টের মেয়ের রক্তের তেজ সম্পর্কে ধারণা কম বেশি তাদের আছে। দ্বিতীয়ত, কোর্টে মেহেরের লড়াই, বাবার বিরুদ্ধের সমস্ত প্রমাণ আদালতে পেশ করা সবকিছু রীতিমতো দেশে আলোড়ন ফেলেছিল। এমডির দৃঢ় ধারণা মেহেরের কাছে আরও তথ্য প্রমাণ রয়েছে এবং সেসব যদি সবার আগে তাদের চ্যানেল প্রকাশ করতে পারে তাহলে তো সোনায় সোহাগা। নৌশাদ হোসাইন কাজ করতেন সেই সংবাদ পত্রিকা থেকেও অফার এসেছিল। মেহের বেছে বেছে সেখানেই জয়েন করেছে। বাবার করা ভুলকে সে শুধরে ভালো কিছু করার পরিকল্পনা করেছে। রেস্তোরাঁ খোলার স্বপ্ন ভেঙে নতুন স্বপ্নকে জীবনের লক্ষ্যবস্তু বানিয়েছে। নতুন লড়াইয়ে যোগ দিয়েছে। একা একা সময়ও কাটে না। নিজেকে ব্যস্ত রাখতে কাজের চেয়ে বড় উপায় আর কোথায় বা আছে। আয়াসের কথা চিন্তা করে অফিসে দীর্ঘদিন যায়নি সে। বাড়িতেই থেকে কাজ করছে, শিখছে ধীরে ধীরে। কিন্তু ওই যে লোভ, অপ্রকাশিত, অকাট্য প্রমাণের লোভ। এই লোভই তাকে সুযোগ দিয়েছে এমডির কাছে। নয়তো নতুন জয়েন করা কাউকে কেউই সেকেন্ড সিনিয়র রিপোর্টার এর মতো পদে বসাত না। চোখ বন্ধ করে ধ্যানে বসে গভীরভাবে শ্বাস নিচ্ছিল মেহের। হঠাৎ কে যেন খুব কাছে এসে মুখের উপর গরম নিঃশ্বাস ফেলে। কানের কাছে ভেসে আসে নরম ফিসফিসানি। লুকিং হট। মেহের চমকে উঠে চোখ মেলে দেখে আরুষ। একদম চোখের সামনে, তার এক নিঃশ্বাস দূরত্বে। তড়িৎ প্রতিক্রিয়ায় ছিটকে দূরে সরে যায় সে। আরুষ দাঁত কেলিয়ে একরাশ দুষ্টু হাসি দিয়ে বলে, ল36 34 36। এক বাচ্চার মা হলেও ফিগার ঠিকঠাক মেইনটেইন করেছ বউ। ম ইমপ্রেসড। মেহের ক্রোধে দাঁত কিরমির করে। খ্যাপা সুরে বলে, আপনার কাণ্ডজ্ঞান নেই, মানুষকে এভাবে ভয় দেখানো কি শোভা পায়? আরুষ সেদিকে ভ্রুক্ষেপ না করে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, তোমারই কাণ্ডজ্ঞান নেই। বরের সামনে ওড়না খুলে টি শার্ট পরে নায়িকাদের মতোই যোগা করছো। আমার কন্ট্রোলের বাঁধ ভেঙে যাচ্ছে কিন্তু। উদ্ধৃতি চিহ্ন। অসভ্য। মেহের রাগে কেঁপে উঠল। আপনার চোখে ঠাডা পড়া উচিত। নজর সংযত করুন। আরুষ দুষ্টু হেসে জবাব দিল, সবসময় আমার দোষ? আর তুমি যেন ধোয়া তুলসী পাতা। নিজে অ্যাট্রাক্ট করবে আবার বলবে কাছে আসা মানা। ছি বউ ছি। মেহের গভীর নিঃশ্বাস টেনে বলল, চুপ করুন। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিন। ফ্রেশ লাগবে। আরুষ হেসে কাঁধ ঝাঁকাল। সকাল সকাল তোমাকে একটা ঠান্ডা চুমু খেতে পারলে আরও বেশি ফ্রেশ লাগবে। শরীরে এনার্জি পাবো। বলেই আচমকা বিনা নোটিশে মেহেরের গালে চুমু আঁকে সে। মেহের হতবাক হওয়ার আগেই তাকে ম্যাটের উপর ঠাস করে ফেলে দেয়, মুখটা ঝুঁকে আনে একদম ঠোঁটের কাছে। গলার স্বর কাঁপা কাঁপা, যেন এক পাথরচাপা যন্ত্রণা থেকে বেরিয়ে আসছে প্রতিটি শব্দ। আমি খুব তৃষ্ণার্ত, মেহের জান, আমার মতো নারীপিপাসু পুরুষ 2 বছর শুধু তোমার জন্য পচেছি হাসপাতালে। যেসব খাবার আমার বাড়ির কাজের লোকও ছোঁয় না, সেগুলো খেয়েছি আমি। যে আমি সিগারেট ছাড়া নিঃশ্বাস নিতে পারি না, সে আমি দীর্ঘদিন ঠোঁটে সিগারেট তুলিনি। এসি ছাড়া যে ঘুমাতে পারত না, সে আমি খুপড়ি ঘরে ঘুমিয়েছি। জানালার ফাঁক দিয়ে চাঁদ দেখতাম, ভাবতাম তুমিও একই চাঁদ দেখছো কোনো এক প্রান্তে বসে। সেই চাঁদের আলো তোমায় ছুঁয়ে ফিরে দেখে অথচ আমি ছুঁতে পারি না, দেখা পাই না। আমাদের মধ্যে কতই না দূরত্ব। তুমি বাইরে থেকে স্ট্রাগল করেছি আর আমি বন্দি থেকে। এত কিছুর পরে যখন ফিরে পেলাম তোমায়, খুশিতেই মরে যেতে ইচ্ছে করছে কিন্তু এবারে আমি বাঁচতে চাই মেহেরজান।
তোমার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচতে চাই। আয়াসের কিক করা, ডেলিভারি, ওর হাসি কান্না, খেলা করা, বাসা হাঁটা শেখা কিচ্ছুই আমার নসিবে মেলেনি। আমি আরও একবার সন্তানের বাবা হতে চাই, এবারে যেন আর কিচ্ছু মিস না হয়। সবকিছু চাই আমি পরিপূর্ণভাবে। আমায় কি এই সুখটা দেওয়া যায়? মেহেরের চোখজোড়া ছলছলে হয়ে উঠেছে এরই ফাঁকে। তীব্র বিরহে সে কতই না রাত জেগে কেঁদেছে। তার কাছে না হয় আশ ছিল, কিন্তু আরুষের কাছে? আরুষ যে কিচ্ছু পায়নি, না ছোটবেলা, না কিশোর বেলা, না এখন। এই ছেলেটাকে দেখলে মায় বুক টলমল করে উঠে মেহেরের। হয়তো মা থাকলে আরুষ এত বিগড়ে যেত না কক্ষনো। হয়তো এই মানুষটাকে ভালো করতেই বিধাতা তাকে পাঠিয়েছিল আরুষের জীবনে। আরুষের গলা জড়িয়ে ধরে মেহের টুপটাপ চোখের পানি ফেলে। আবেগে গলে গেছে ভেতর মন। দেহটা কাঁপছিল নিঃশব্দে। চোখের জল কান বেয়ে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু আরুষ থামায়নি। মেহের হাতের বাঁধনটা আরো শক্ত করে ধরে বলল, জানেন, আমি এক একটা দিন গুনেছি, মনে হতো কাল আসবেন। না এলেও পরশু আসবেন। আর না এলেও তবু আপনার জন্য বসে থাকতাম। একদিনও ভাবিনি, সেই মানুষটা না এলে কি হবে, যার আশার অপেক্ষায় প্রতিদিন দিন পার করি। এত বড় আঘাত নিয়ে বেঁচে থাকা আমার জন্য খুব কষ্টের হতো। আরুষ চুপচাপ, ভেতরটা ব্যথায় মোচড় দিচ্ছে। সে ধীরে মেহেরের চোখের জল মুছে হাতের পিঠে। মেহের কাপা কণ্ঠে বলে, আপনাকে শাস্তি দেব বলেছিলাম, কিন্তু দেখুন, কষ্ট দিয়ে নিজেকেই ছিন্নভিন্ন করে ফেলেছি। একটানা তাকিয়ে থাকে জনে, শব্দহীন, অথচ হাজার কথায় ভরা। আরুষ ধীরে মাথা ঝুঁকিয়ে মেহেরের কপালে কপাল ছোঁয়। প্রশান্তির নিঃশ্বাস নেয়। নিঃশব্দতা নেমে আসে তাদের মাঝে, কিন্তু সেই নীরবতা ভাষার চেয়ে শক্তিশালী। হৃদয়ের গভীরে জমে থাকা কষ্ট, অভিমান, ভালোবাসা সবকিছু যেন এক অনুচ্চারিত স্পর্শে গলে যায়। আরুষের কপাল ছোঁয়ার ঠিক পর মুহূর্তে মেহের চোখ বুজে ফেলে। তার বুকের ভেতরটা কেমন ধপধপ করে ওঠে। অনেকদিন পর, যেন কোনো নিরাপদ আশ্রয় ফিরেছে সে। সেই আশ্রয়, যা ভেঙে পড়েছিল, আর আজ আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। আন্ডারস্কোর, বাবা তোমরা কি এক্সারসাইজ করছো? আয়াসের ডাকে ধ্যান ভাঙে দুজনার। ছিটকে সরে আসে তারা। মেহের তড়িঘড়ি করে উঠে বসে। অত্যন্ত বিব্রত বোধ করছে ছেলের সামান্য। কিন্তু কি বা করার, বিষয়টাকে ধামাচাপা দিতেই হবে। মেহের জোরপূর্বক হেসে উত্তর দেয়, হ্যাঁ সোনা, আমরা এক্সারসাইজ করছি। শুয়ে শুয়ে এক্সারসাইজ হয় মাম্মাম? আরুষ মুখ টিপে হাসছে। ছেলেটা তার শোলে আনা পেয়েছে। কি দুষ্টু। বাপ, এদিকে আয়। আয়াস বাবার কোলে এসে বসে ছোট্ট হাতজোড়া দিয়ে গলা জড়িয়ে ধরে। আরুষ ছেলের গালে চুমু খেয়ে রসিক সুরে বলল, শোন, বড়রা শুয়ে শুয়েই এক্সারসাইজ করে বুঝেছিস? সত্যি? হুম, 100 বার সত্যি। আমিও তোমাদের মতো এক্সারসাইজ করব বাবা। আচ্ছা, আমরা সবাই এক্সারসাইজ করব। বলেই আরুষ ম্যাটের উপর শুয়ে পড়ে ছেলেকে বুকের উপর বসিয়ে নেয়। হাঁটুর সাথে আয়াসের পা আটকে দিয়ে মুভ করে। আয়াস খিলখিল করে হেসে ওঠে। আরুষ দোল দেওয়ার তালে তালে ছড়া কাটে। ট্রেনটা চলল টুক টুক। বুকের উপর বাজে ঢুক ঢুক। এই যে আয়াসের জিমের ছন্দ। সে তো করল এক্সারসাইজ বন্ধ। হাতটা তুলে, পাটা ফেলে। মাথা ঘুরে যায় খেলতে খেলতে। বাবা মা করে সিক্রেট ক্যাম্প। আয়াস আমাদের এক্সারসাইজ চ্যাম্প। আয়াসের খিলখিল হাসির প্রাণবন্ত ধ্বনি বাতাসে মিশে সৃষ্টি করে সুখ সুখ অনুভূতি। মেহের মুগ্ধ চোখে বাবা ছেলের খুনসুটি দেখে যায়। চোখ ভরে আসে খুশির অশ্রুতে। সুখের আবেশে। তাদের এই সুখের সংসারে কারোর নজর না লাগুক। আন্ডারস্কোর 15ই অগ্রহায়ণ, শনিবার বিয়ের তারিখ ফেলা হয়েছে। ইভেন্ট ম্যানেজার সহ দুটো ছেলে এসেছে শেখ ম্যানশনে। ওয়েডিং প্ল্যান, রিসিপশন, ডেকোরেশন সম্পর্কে আলোচনা চলছে তাদের। আয়াস বাবার কোলে বসে চোখ পিটপিট করে দেখছে। কথোপকথন শুনছে। কিছু শব্দ শোনা, কিছু আবার অপরিচিত। ওয়েডিং প্ল্যানের ডেমোবুকের পাতা উল্টে উল্টে দেখছে আরুষ। ডেকোরেশনগুলো ঠিক পছন্দ হচ্ছে না। আয়াসও খুব আগ্রহ নিয়ে দেখছে বইটা, সুন্দর সুন্দর ছবি সেখানে। ফুল, ঝাড়বাতি, স্টেজ, চেয়ার টেবিল, কত কি। সবই একরকম লাগছে দেখতে, অথচ বাবার কেন যেন পছন্দই হচ্ছে না। বাবা, তোমরা কি নিয়ে গল্প করছো? আমি বুঝতেই পারছি না। তোর মায়ের সাথে আমার বিয়ে হবে বুঝেছিস বাপ? ইয়ে কি মজা, বাবা মায়ের বিয়ে আমি দেখব? আয়াসের জন্যই তো বিয়ে করছে বাবা। বাবা তোকে বেশি ভালোবাসে বুঝেছিস? আরুষের ঠোঁটে মুচকি হাসি। ছেলেটার সরলতা, উচ্ছ্বাস তাকে নাড়িয়ে দেয় ভেতরে ভেতরে। একসময় চোখ ফেলে ডেমো বুকের পাতায়। সেখানে ঝকঝকে গোল্ডেন রেড কালারের স্টেজের ছবি, ফুলে মোড়া গেট, প্রাসাদ সদৃশ ব্যাকড্রপ।
কিন্তু ওর কিছুতেই মন ভরে না। সবকিছুই কেমন যেন প্লাস্টিকের মতো। মানাচ্ছে না। সত্যিকারের কিছু চাই, ইউনিক আবার অসাধারণ সুন্দরও। ইভেন্ট ম্যানেজারের একজন বললেন, স্যার, আপনি চাইলে হ্যান্ডক্রাফটের ডেকোরও করানো যেতে পারে। আমরা পুরান ঢাকার নকশা, পালকি থিম, কিংবা শাহী প্রাসাদের আদলে ডিজাইন সাজাতে পারি। আরুষ মাথা নাড়ে, চোখে ক্ষীণ হাসি। মোগলদের সময়কার বিয়ের একটা থিম করুন। যেন মনে হয়, কোনো বাদশাহ তার রানীকে আনার আয়োজন করছে। রানীর যেন চোখ ঝলসে যায় সৌন্দর্য দর্শনে। এত বেশি সুন্দর চাই। আন্ডারস্কোর শান্তি নগরীর সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হলো। দূরের কাছের আত্মীয়, ব্যবসার পার্টনার, কর্মচারী কাউকে বাদ দেওয়া হয়নি। মোটে প্রায় 5,000 অতিথি আমন্ত্রিত। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে সকাল সকালই। চারিদিকে ঝিকিমিকি রঙিন লাইটিং, মাথার ওপর ঝুলছে ঝাড়বাতির মতো বড় বড় ফুলের চেইন, বাতাসে ছড়িয়ে আছে তাজা গাঁদা আর চন্দনের মাদক ঘ্রাণ। গেট থেকে স্টেজ পর্যন্ত রাস্তা ফুলের পাপড়িতে মোড়া। পা ফেলার সাথে সাথেই রাজকীয় ভাইব আসে। মঞ্চের চারদিকে পর্দা টানা, যার ওপর সোনালি জড়ি আর লাল মখমলের কাজ। প্রতিটি কোণ থেকে ঢেউ খেলে যাচ্ছে রঙিন কাপড় আর ফেরি লাইটস। মেহেরের গায়ে চমৎকার হলুদের রঙের শাড়ি, মুখে হালকা সাজ, অল্প গয়না। তবে মুখের হাসিটাই যেন মেয়েটার আসল অলংকার। মেহেরের সব কাজিনরা এসেছে। বর কনে ব্যতীত ছেলে মেয়েরা একই রঙের শাড়ি, পাঞ্জাবি পরেছে। গোটাটাই আরুষের পক্ষ থেকে। কমিউনিটি সেন্টারের বিশালাকা উঠানে ডিজে হলুদের গান বাজাচ্ছে। নাচের জন্য আলাদাভাবে মেয়েদের হায়ার করা হয়েছে। বর বউয়ের স্টেজ আলাদা। এক পাশে আরুষকে হলুদ লাগানো হচ্ছে, আরেক পাশে মেহেরকে। বাবার মতো আশও হলুদ পাঞ্জাবি পরেছে। গুড়গুড় করে হেঁটে একবার মায়ের কাছে যায় তো একবার বাবার কাছে। বাবা মায়ের বিয়ে, আনন্দ যেন তার ধরে না। আরুষ চোখে দূরবীন ধরে দূরের স্টেজ থেকে মেহেরকে দেখছে, মুখে চাপা হাসি। মেহের বারণ সত্ত্বেও আড়াল থেকে দেখতে এসেছে। রুহুল শেখ ছেলের পাগলামি দেখে কানে কানে বললেন, সবাই দেখছে বাবা, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। মাহিন আরুষের পিঠ চাপড়ে কুটিল হেসে বলল, তোর বউ মেঘের মতো উড়ে বেড়াচ্ছে। সামলাতে পারবি তো? আরুষ চোখে দৃঢ়তা নিয়ে বলল, মেঘে হাত ছোয়াব, কিন্তু আকাশে তুলে রাখব। আর বউ সামলাতে আমার মতো কেউ পারে না, শিখে নিস, 2 মিনিটেই বোল্ড আউট হয়ে যাবি। বলদ শালা, উদ্ধৃতি চিহ্ন। মাহিন মুখ কালো করে। সব সময় শয়তান ছেলে তাকে হিউমিলিয়েট করে। আকাশে পূর্ণিমার চাঁদ, তার আলো ছাদজুড়ে ছড়িয়ে দিয়েছে রূপলি পরশ। চারদিকে টুকটুকে লাল আর সোনালি বাতির ঝিকিমিকি। ছাদের কোণে কোণে ঝুলছে মিঠে রঙের পর্দা, ফেরি লাইট আর ফুলের তোড়া। বাতাসে মিশে আছে গাদা রজনীগন্ধার সুবাস আর তাজা মেহেন্দির ঘ্রাণ। কোথাও বাদ্যযন্ত্রের নরম আওয়াজ, কোথাও মেয়েদের কিশোরী হাসি। মেহের বসে আছে মাঝখানে, চারপাশে মেয়েরা গোল হয়ে বসে আছে। তার 2 হাত ভর্তি মেহেদি, নিখুঁত এক ডিজাইনে বাঁধা। ডিজাইনের ভেতরেই বড় যত্নে লেখা আরুষ। মেহের চোখ নামিয়ে রাখে, কিন্তু ঠোঁটের কোণে চাপা এক রহস্যময়ী হাসি। বন্ধুরা টিপ্পনি কাটে। দেখি দুলাভাই খুঁজে পায় কিনা নিজের নাম। এমনভাবে লুকিয়েছি না। মেহের হেসে বলে, উনার চোখ কিছুই মিস করে না। আন্ডারস্কোর ওদিকে আরুষের ঘরে এক আলাদা আমেজ। ছেলেরা হুল্লোড় করছে, কেউ গান ধরেছে, কেউ নাচছে। ছেলেরা বরাবরই উশৃঙ্খল হয়, তাই তাদের চিৎকার হুল্লোড় সাউন্ড বক্সের মিউজিকেও ছাপিয়ে যাচ্ছে। কৌশিক আরুষের কাঁধে চাপড় মেরে বলে, ভাই, বউ কিন্তু পুরাতন। আরুষ হালকা হেসে চোখ সরিয়ে নেয়। মনে রাখবি, বউ পুরাতন হওয়ার জিনিস না। ভালোবাসলে সে জিনিস পুরাতন হয় না। নিত্যদিন নতুন লাগে, মেহের আমার নতুনত্ব। আরুষের বন্ধুরা এক মুহূর্ত স্তব্ধ, তারপর আশ্চর্য হয়ে বলে, তুই সত্যি চেঞ্জ আরুষ। আরুষ চমৎকার হেসে জবাব দেয়, ভালোবাসা বদলে দিয়েছে। আন্ডারস্কোর মেহেরকে মেহেন্দি পরানো শেষ হলে আরুষ আসে ছাদে। চাঁদের আলো ছুঁয়ে যায় তার শরীর। কালো পাঞ্জাবিতে সে রাতের বুকে দাঁড়িয়ে থাকা কারো স্বপ্ন। মেহেরের বন্ধুরা হো হো করে চিৎকার করে ওঠে। দীপ হইচই বাঁধিয়ে বলে, দুলাভাই এসে গেছে। স্নিগ্ধা দাঁত কেলায়, দুলাভাই নাম খুঁজে পায় কিনা দেখি। আরুষ ধীরে ধীরে এগিয়ে আসে। মেহেরের সামনে বসে পড়ে, চোখ রাখে তার হাতে। তারা কোনো কথা বলে না, কিন্তু চোখে চোখে নীরব বসে থাকে না। সে কথোপকথন বাকিদের বোঝার সাধ্য নয়। আরুষ মৃদু স্বরে ইশারা করে বলে, এইখানে। সবাই অবাক হলেও মেহের অবাক হয় না। মানুষটার দৃষ্টি প্রখর। পুরুষ মানুষের দৃষ্টি শকুনের মতো শুনেছিল মেহের, তবে আরুষ শকুনের থেকেও বেশি চতুর, তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি।
অন্তু গলা উঁচিয়ে আরুষের দিকে আবদার ছুড়ে দেয়। বসো, ওয়েদার ভাইব সব কুল, একটা রোমান্টিক গান হয়ে যাক। আরুষ মুখ তেতো করে বলে, আমায় তোর গাঞ্জাখোর মনে হয় রে শালা। থিতিয়ে যায় অন্তুসহ বাকিরাও। আরুষের ধমকে অপ্রস্তুত হয়ে যায় মেহেরের কাজিন মহল, পরিবেশও থমথমে রূপ নেয়। মেহের চোখ গরম করে তাকালো, মুখে কিছু না বললেও ইশারায় বুঝিয়ে দিল, ধমক দিয়ে ভীষণ অন্যায় করেছে আরুষ। বউয়ের ভয়ই হয়তো হালকা হাসে সে। গিটার হাতে বসে থাকা রাফিকে বলে, শালাবাবু গান ধরো। ভয়ে শুকনো ঢোক গিলল রাফি, ভার্সিটির বদমেজাজি সিনিয়র, কত দেখেছে পোলাপাইনদের পেটাতে, চর থাপ্পড় মারতে। বান্ধবীর বর হলেও আগের ভয়টা জেকে বসে আছে ভেতরে। ফলস্বরূপ দুলাভাই হিসেবে ফাজলামো অন্তত থেকে আসে না, আসে কেবল ভয়। শরবত খেয়ে গলা ভিজিয়ে গান ধরে ছেলেটা। অরিজিৎ সিং এর জনপ্রিয় গানটা, कैसे बताए कैसे जताए सुबह तक तुझमें जीना चाहे, भीग लैबन की गीली हंसी कोर, पीन का मौसम है पीना चाने, एक बात कहूँ क्या इजाजत है, तेरे इश्क की मुझको आदत है, एक बात कहूँ क्या इजाजत है, तेरे इश्क की मुझको आदत है। আরুষ মেহেরের পাশ থেকে সরে না, নেশা নেশা চোখে অর্ধাঙ্গিনীকে দেখে সবুজ শাড়ি, লম্বা কেশের বেনিতে তাকে দেখতে লাগছে পুরনো দিনের ঐশিয়ার মতো। কানে কানে ফিসফিস করে আরুষ, আমি কিন্তু পারমিশন নিতে পারবো না, বউ হলো গোটাটাই আমার। কিভাবে কতটুকু ছুব, কোথায় কোথায় ধরব সব আমার মর্জি। ছুটোছুটি করার সুযোগ পাবে না। মেন্টালি বি প্রিপেয়ার ওকে। দিলেন তো মেজাজটা বিগড়ে। মাঝে মাঝে ইচ্ছে করে আপনার অত্যাচারে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হয়ে যাই। গেলে আমাকেও সাথে নিও, নইলে রাতে বউ কোথায় পাবো। মেহের দাঁত কটমট করে তাকালো। অন্তু ততক্ষণে গানের শেষ লাইন ধরেছে, এক বাত कहूं क्या इजाजत है, तेरे इश्क की मुझको आदत है, एक बात कहूं क्या इजाजत है, तेरे इश्क की मुझको आदत है, आदत है ओ आदत है, आदत है ओ तेरी आदत है। তুমি আমার বদভ্যাস। বিষপান করতে রাজি আছি, মরে যেতেও তটস্থ আমি। শুধু শ্বেতপদ্মহীনা বাঁচতে চাই না। পৃথিবীতে নেশারও বড় নেশা যদি থাকে তবে আমার তুমি তাই। মেহের একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয় ব্যক্তিগত পুরুষের দিকে। তামাটে গায়ের রং হলেও এই মানুষটার মুখে যত মায়া, পৃথিবীর সব মায়া একজোট করলেও বোধ হয় সে মায়ার সমান হবে না। স্বামী বলেই বুঝি এত মায়া? কি আশ্চর্য বিষয়। হুমায়ুন আহমেদ হয়তো এজন্যই বলেছিলেন, মানুষ যে কোনো অভ্যাসে দ্রুত অভ্যস্ত হয়ে যায়। আরুষও এখন তার প্রিয় অভ্যাস, যাকে সে আমৃত্যু ত্যাগ করতে পারবে না। গানে গানে হাসি আড্ডায় খুব হুল্লোড়ে কাটল মেহেন্দি রাত্রি। মেহেদির গাঢ় লাল রঙের মতোই ভালোবাসারাও আজ গাঢ়। কোথাও এক চিমটি কার্পণ্য নেই। আন্ডারস্কোর, বাইরে থেকে একটা সাধারণ ভবন হলেও ভেতরে পা রেখেই মনে হবে মোঘল রাজদরবারে ঢুকে পড়েছে কেউ। বহির্গেটে দাঁড়িয়ে থাকা দুই বিশাল হাতির আদলে বানানো কাঠের খুঁটি, সোনালি রঙে আঁকা কারুকাজ, তার মাঝে ঝুলে থাকা মেটালিক লাল সবুজ ঘণ্টা। কমিউনিটি সেন্টারের গেটটিকে মোঘল দরবারের আঙ্গিকে সাজানো হয়েছে। কাঠ ও থার্মোক্লে তৈরি ঝালর কাটা ধাতব আদলের গেট, তার ওপরে সোনালি ফিনিশে লেখা আরুষ এবং মেহের। সোনালি মেরুন কার্পেট বিছানো পথ, দুপাশে মার্বেল পিলারের উপর বসানো শ্বেতপাথরের ফুলদানি। তার ভেতর ঝরে পড়ছে রজনীগন্ধা, গোলাপ, বকুল ফুল। সেই পথ বড় বধূর জন্য। স্টেজটা একেবারে মোঘল দরবারের আদলে নির্মিত। 6 কোণার সুবিশাল গম্বুজ মাথায়, ভিতরে জরি কাজে মোড়ানো লাল সোনালি পর্দা। পেছনের ব্যাকড্রপে মেহের আরুষের নাম আরবি ক্যালিগ্রাফিতে লেখা, আল হুব্বুলি আবাদ, যার অর্থ ভালোবাসা অনন্তকালের জন্য। সেন্টার স্টেজে রাখা রাজকীয় সিংহাসনের ওপরে গাঢ় লাল গদি, পাশে দুটি সোনালি স্তম্ভে ঝুলছে ফুলের মালা। চারপাশে সাজানো মাটির প্রদীপ, মোমবাতি আর ধূপকাঠি। যেন শতাব্দীর পুরনো কোনো প্রাসাদে নবাব বেগমের বিবাহ দেখছে সকলে। আরুষ গর্জিয়াস গোল্ডেন শেরওয়ানিতে বর বেশে তৈরি। মাথায় লাল পাগড়ির সাথে জড়ানো রুবি এমবেলিশড কালগি। চোখে আনন্দ আর চেহারায় এমন দীপ্তি যেন সে মুঘল বাদশাহ। জমকালো ঝাড়বাতিগুলোর আলো মৃদু হয়ে এলো হঠাৎ, যেন আলো নিজেই অপেক্ষায় মগ্ন। পেছনে ধীর লয়ে বাজতে শুরু করল সরদার তবলার সুর, আর সেই সঙ্গে ধূপের ঘ্রাণ ভেসে এলো বাতাসে। গন্ধে মিশে রইল এক ধরনের অজানা আবেশ। দুপাশে দাঁড়িয়ে থাকা মেয়েরা লাল সোনালি রেশমি কাপড় ধরে এগিয়ে এল ধীরে ধীরে। মাঝখানে মাথা নিচু করে হাঁটছে মেহের। লাল টকটকে কাতান শাড়ি, তার ওপর গাঢ় সোনালি জরির কাজ। মাথার ঘোমটার নিচে কপালের টিকলি ঝুলে চোখে এসে ঠেকেছে। গলার হার, কানের দুল, নাকের নথ, সবকিছু মিলিয়ে ও যেন কোনো রাজবংশীয় রানী। পা ফেলার সাথে সাথে নুপুরের টুংঠাং শব্দে যেন সময় থমকে দাঁড়ায়।
আশ প্রথম ছুটে যেতে চাইল, কিন্তু মাহি তাকে ধরে রাখল। এখন না মামা, এখন মায়ের এন্ট্রি চলছে। আরুষ স্টেজে দাঁড়িয়ে যায়, মেহের যেন শতাব্দীর শ্রেষ্ঠ শিল্পী গড়া এক জীবন্ত পুতুল। লাল টকটকে কাতান শাড়ির ঝলকে ঝলকে খেলে যাচ্ছে কৃত্রিম আলো। কপালে টিপ নেই, গলায় সোনার হার, আর স্নিগ্ধ মুখে অদ্ভুত এক শান্তি। সাজ হালকা, অথচ এমনই মোহনীয় যে তাকিয়ে থাকা যায় না, আবার চোখ ফেরানোও যায় না। আরুষ যেন চোখের পলক ফেলতেও ভুলে যাচ্ছে। বিশ্বাসই হচ্ছে না তার বউ এক বাচ্চার মা। রূপে একটুও কমতি হয়নি, যেন স্নিগ্ধতা তার মুখে নয়, সেই স্নিগ্ধতায় বাস করে। দুজনকে সামনাসামনি চৌকিখাটে বসিয়ে দিয়ে মাঝে পাতলা লাল পর্দা ঝুলিয়ে দেওয়া হলো। প্রথমে ছেলের বিয়ে পড়ানো হবে। কাজী সাহেব গলা খাকারি দিয়ে শুরু করলেন। আরুষ শেখ, আপনি কি মেহেনুর হোসাইনকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? তাহলে বলুন কবুল। উদ্ধৃতি চিহ্ন। আরুষ পর্দার আড়ালে থেকে তাকিয়ে থাকে মেহেরের দিকে, তারপর এক নিঃশ্বাসে বলে, জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করছি। জীবনভরের জন্য। আলহামদুলিল্লাহ, কবুল। বাবার কাছে বসে থাকা আশ কিচ্ছু না বুঝেই বাবার দেখাদেখি বলতে শুরু করে, কবুল, 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 কবুল। হাসতে হাসতে আরুষ বলে, বাপ, তুই কেন কবুল বলছিস? বিয়েটা তো আমার। আশ দমে না, গম্ভীর মুখে উত্তর দেয়, আমিও তোমার মতো বিয়ে করব, বাবা। তারপর আবার শুরু, কবুল, 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 কবুল। উপস্থিত সকলে হাসি থামাতে পারে না। বাচ্চা তো নয়, পুরোই বিচুটি পাতা। আন্ডারস্কোর। অবশেষে আসে মেহেরের পালা। অজানা এক কারণে তার গলা কেঁপে ওঠে। অভ্যন্তরের চাওয়া, বিশ্বাস, অপেক্ষা আর অদৃশ্য ভালোবাসা একজোট হয়ে ঠোঁটে এসে দাঁড়ায়। একটি মাত্র শব্দ, কবুল। মেহের কবুল শব্দ উচ্চারণ করতেই সবার নিঃশব্দে হাসে। হঠাৎ আশ আবার চিৎকার করে, বাবা মা বরবউ, বাবা মা আগে থেকেই বরবউ, তুই বাবা মার বিয়ে খাসনি, বড় হলে নির্ঘাত বলতি, বিয়ের দাওয়াত কেন দেইনি তোকে, শুধু তোকে বিয়ে খাওয়াতে এত আয়োজন বাপ। হাসিতে সবার পেট ফেটে যাবার দশা। আরুষ আশের ছোট্ট গাল দুটো চেপে ধরে বলে, তুই যা নাটকে ছেলে, আজ থেকে তোর নতুন নাম হবে আশ কবুল। আশ বিরোধ করে মাথা দোলায়, যার অর্থ না। গম্ভীর হয়ে যায়, কিন্তু আমি কবুল না, আমি আশ, আমি শুধু কবুল বলেছি। আরও একবার হাসির ঝড় বয়ে যায় চারপাশে। আন্ডারস্কোর। বিয়ে পর্ব সেরে স্টেজের উপর বসিয়ে রাখা হয় বরবউকে। আশের গায়েও বাবার মতো একই শেরওয়ানি, একই বেশভূষা। মেহেরের কোলে উঠে বসে আছে। উৎসুক দৃষ্টিতে গেস্টদের দেখছে সে। প্যান্ডেলে নানা রঙের আলোয় এক উৎসবমুখর পরিবেশ। গেস্টদের বসার জন্য লাল ও সোনালি কাভারে মোড়ানো চেয়ার, প্রতিটি টেবিলে ফুলদানি, ধূপকাঠি, আর ছোট আতরের বোতল। সবার জন্য রাখা ঐতিহ্যবাহী পানসুপারি ও শুকনো মিষ্টির ছোট থালা। কেউ ব্যস্ত জুস কিংবা শরবতে, কেউ বা সেলফির নেশায় মত্ত। হাসি, ফিসফাস আর ক্যামেরার ফ্ল্যাশে চারপাশ রঙিন। এদিকেই এক কোণে বসে আছে আবির। চোখের পাতা যেন মেহের থেকে নড়তে চায় না। একদৃষ্টিতে মেহেরকে দেখে যাচ্ছে। অনেকদিন পর সে প্রেয়সীকে হাসতে দেখছে। অথচ শান্তির সেই হাসির ফাঁকেই বুকের ভিতর জ্বলে উঠছে হাহাকার। আরও একবার মেহেরকে আরুষের হতে দেখছে। আবারও নিয়তি যেন চোখে আঙুল দিয়ে বলছে, মেহু কখনো তোর ছিল না, আবির। তোকে আমার মতো কেউ চায়নি বলেই অধমের ভাগ্যে হয়তো তোকে লেখা হয়নি। জীবন তো একটাই, আফসোসেই জীবনে একেবারের জন্য তুই আমার হলি না মেহু পাখি। চোখ ভিজে আসে আবিরের। ক্যামেরায় ধরা পড়বে বিধায় সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলে। অনিমা আবির পাশাপাশি সোফায় বসে আছে। আবিরের দৃষ্টি মেহেরের উপর স্থির বলেই পাশে বসা অনিমাকে সে লক্ষ্য করেনি একদমই। অথচ অনিমা শুরু থেকেই লক্ষ্য করছিল তাকে। অনিমা জানে মেহেরের জন্য আবিরের অনুভূতি কি। সবকিছু না বললেও আচার ব্যবহারে প্রকাশ পায়। কলেজ লাইফ থেকেই মেহেরের প্রতি আবিরের পজেসিভ আচরণ, অতিরিক্ত কেয়ার সবই চোখে পড়েছে। কখনো প্রকাশ্যে কিছু বলেনি, কিন্তু মন বোঝে। আজ স্পষ্ট হচ্ছে সব। অনিমা হঠাৎই মুখ খুলল, নরম স্বরে বলল, খুব ভালোবাসেন মেহুকে? আবির তার দিকে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। চোখে কেবল এক নিস্তব্ধতা, এক বোবা ব্যথা। অনিমা একটু হাসে, তারপর বলে, মাঝে মাঝে অতিরিক্ত চাওয়া সত্ত্বেও আমরা কিছু জিনিস পাই না। হয়তো অপ্রাপ্তিতেই সুখ খুঁজে নিতে হয়। দিন শেষে কাউকে না পাওয়ার গল্প শোনাতে হয়। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি ভাইয়া, কিন্তু জানেন, আমার কষ্টটা হয়তো আপনার থেকেও বেশি। যাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তার মুখে একদিন শুনলাম, তুমি ধর্ষিতা, আমি তোমার পাশে থাকতে পারি না।
সমাজে আমার মানসম্মান আছে। এরপর আমি বুঝে গিয়েছি, না তাকে আমি মায় বাঁধতে পেয়েছি, না ভালোবাসায়। আবির আগ্রহ নিয়ে অনিমার কথাগুলো শুনল, এটুকু জানে মেহেরের বন্ধু সে, কয়েকবার করতে দেখেছে। কিন্তু কখনো অত ভালো করে লক্ষ্য করা হয়নি। সবার প্রতি সবাই মায়া করে না, তাই তো? কিছুটা ওইরকমই। তবে কেউ কেউ আজন্ম মায়া থেকে বঞ্চিত হয়, যেমন আমি। কলঙ্কিনী নারী তো, যার সাথে জুড়ব ছি ছি পড়ে যাবে। ধিক্কারের সুরে। এখন আপনি কি করছেন? চাকরিতে ঢুকেছি, সবই মেহেরের দয়ায়। কিন্তু লোকের কথা শুনতে হয় প্রচুর। আমাদের সমাজ ধর্ষকের চেয়ে ধর্ষিতাকে বেশি সাজা দেয়। কণ্ঠে একরাশ তিক্ততা। আবির হালকা মাথা নেড়ে বলল, নিজের মতো থাকুন, মানুষ এমনই। দুঃখ পাবেন না, সময় আমাদের অনেকটা সামলে নেয়। বড় উদাহরণ আমি, এত ভেঙে পড়েছিলাম। সময় গুলো শুকিয়ে দিয়েছে। আপনারও শুকিয়ে যাবে। হয়তো। আবিরের গলা ভার। দূর থেকে মামা খালাম্নিকে বেশ ভালো করে লক্ষ্য করে। তারা সুন্দর গল্প করছে। কি গল্প করছে? মায়ের কানে কানে বলে, মাম্মাম দেখ, খাইন্নি আর মামা গল্প করছে। ওদের ড্রেস কালার মিলে মিলে গেছে। ওদের সুন্দর লাগছে। মেহেরও তাকায় তাদের দিকে। সত্যি, অনিমা আর আবিরকে একসাথে খুব মানাচ্ছে। কেমন হতো, যদি জীবনের এ ছন্নছাড়া পথগুলো এক সুতায় গাঁথা যেত? মেয়ে হিসেবে অনিমা নিখুঁত। এক্সিডেন্টের পেছনে তার কোন হাত ছিল না, কিন্তু কোথাও না কোথাও মেহের তার বান্ধবী হওয়ার অভিশাপে দুর্ঘটনা ঘটিয়েছিল হৃদ। ভাবলেও ঘেন্না করে, আরুষের উপর প্রতিশোধ নিতে নিরপরাধ মেয়েটার জীবন নষ্ট করা কি খুব জরুরি ছিল? আন্ডারস্কোর। আরুষদের বেডরুম গোটাটাই যেন ফুলের রাজ্য। খাট, সোফা, বেলকনি এমনকি বাথরুম পর্যন্ত ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের ভ্যারাইটিতে বেশি কিছু নয়, লাল গোলাপ ও সাদা জারবোলা রাখা হয়েছে। ড্রেসিং টেবিলের উপর কাঁসার পাত্রে ভাসছে ফুটন্ত শ্বেতপদ্ম, তার চারপাশে চারটে জ্বলন্ত প্রদীপ। মেহের বধূ বেশে অবাক চোখে দেখছে আরুষের কাণ্ড। মনে মনে গালমন্দও করছে। এক বাচ্চার বাপের মনে কি রংঢং। এসব দেখে লোকে কি বলবে? নিশ্চিত আদিক্ষেতা। লোকটার কি হুঁশ জ্ঞান ফিরবে না কোনোদিন? আরুষ ছেলেকে কোলে নিয়ে ঘরে ঢোকে, পরনে দুপুরের গোল্ডেন শেরওয়ানি, সাদা পাজামা। নিজের সঙ্গে ছেলেও তাই পরে আছে এখনো। ফুলভর্তি ঘরে মাকে ঘোমটা মাথায় দাঁড়িয়ে থাকতে দেখে কোল থেকে নেমে দৌড়ে যায় মায়ের কাছে। মায়ের কোমর জড়িয়ে ধরে আধো আধো গলায় বলে, এখানে এত ফুল কেন আম্মু? উদ্ধৃতি চিহ্ন। মেহের জবাব দেওয়ার আগে আরুষ জবাবে বলল, কারণ আজ তোমার বাবা মায়ের বাসররাত। চোখ ছোট করে, ধাতস্থ হয়ে শব্দখানা মাথায় ভরে নেয়। নতুন শব্দ। সে জিজ্ঞেস করে, বাবা, হোয়াট ইজ বাসররাত? উদ্ধৃতি চিহ্ন। আরুষ হেসে ফেলে সশব্দে, আশের গাল টিপে রসিক সুরে বলে, তুই পিচ্ছি মানুষ, এসব অ্যাডাল্ট প্রশ্ন তুই কেন করবি বাপ? কিসের এত কৌতূহল? উদ্ধৃতি চিহ্ন। বাবা, অ্যাডাল্ট মানে কি? অ্যাডাল্ট মানে হলো প্রাপ্তবয়স্ক। পাপত বয়স্ক হয়েছে বাপ, চুপ কর, নইল দুধের দাঁত ভেঙে যাবে। বাবা, বাসর রাতে কি হয়? বাসর রাতে রোমাঞ্চ হয় বাপ। হোয়াইট ইজ রোমাঞ্চ বাবা? মেহের ছেলের পাকা পাকা কথাগুলো আর সহ্য করতে পারে না। কটমট করে তাকায় আরুষের মুখপানে। সবকিছুর নাটের গুরু আপনি। এতটুকু ছেলে কেন জিজ্ঞেস করবে এইসব? বাপ ধমক দেওয়ার বদলে এক্সপ্রেশন করছে। অসাধারণ। যেমন বাপ তার তেমনই ছেলে। দুটোকেই ঘরছাড়া করব বলে রাখলাম। উদ্ধৃতি চিহ্ন। কাম সারছে রে। বাপ, দাদুর কাছে যা। 2 বছর পর বউ পেয়েছি, তোর জন্য সব পণ্ড হবে। যা বাপ, দাদু ডাইনোসরের গল্প শোনাবে। যাব তো বাবা, কিন্তু তুমি বলো, বাসর রাতে কি হয়? এত এত ফুল দিয়ে কেন সাজায়? বেডে এত ফুল দিয়ে হার্ট বানানো কেন? তোমরা হার্টের উপর শুবে, আমিও শুব। বলেই আরুষের হাত ছাড়িয়ে বিছানার উপর লাফ দিয়ে বসে। নরম হাত দুটো দিয়ে গোলাপের পাপড়িগুলো হাতড়ায় খুব করে। মাঝে মাঝে মুঠোয় ধরে চাপ দেয়। গায়ে ফুল ছিটিয়ে খিলখিল করে হাসে উল্লাসে। আরুষ কোমরে হাত দিয়ে বিদ্রোহী সুরে বলল, বাপ, তুই আমার ছেলে নাকি মীর জাফরের বংশধর? বাপের বাসরে এত বড় ব্যাগরা? এই তুমি, সত্যি করে বলো, তুমি শিখিয়েছ না আমাদের সাথে শোয়ার বায়না ধরতে? যেন আমার হাত থেকে নিস্তার পেয়ে যাও। ছি বউ, ছি বউ। বাচ্চা সব নবাবের বিরোধিতা করে। আল্লাহ, দুনিয়া কি নিষ্ঠুর পর্যায়ে নেমে গেছে। তুমি আল্লাহ দেখো। কাদো কাদো ভাব করে আরুষ। মেহের নাকের ডগায় বিরক্তি টেনে বলল, মরা কান্না ছেড়ে শুয়ে পড়ুন, ওর শখ হয়েছে থাকা আজ আমাদের সঙ্গেই। ছেলে কাঁদিয়ে আর বাসর যাপন করে কাজ নেই। আমি পালিয়ে যাচ্ছি না, ওসব পরে হবে। খবরদার আমার ছেলেকে কাঁদাবেন না।
সিরিয়াসলি? তাইলে বিয়া কেন করলাম? ছেলে নিয়ে ঘুমাতে? উদ্ধৃতি চিহ্ন। মেহের জবাব দেয় না। শাড়ির কুচি ধরে আলগোছে বিছানায় উঠে গিয়ে কোনার দিকটায় শোয়। আশ মায়ের দেখাদেখি হাঁটতের ঠিক মাঝে হাত পা সাটপাট করে শোয়। আরুষ বিছানার সামনে দাঁড়িয়ে তখন দুঃখী দুঃখী মুখ করে। বাবা, আসো, আমরা একসাথে ঘুমাই। হ বাপ, ঘুমাবো আজ আমি। জন্মের ঘুম হবে আমার। দাঁত কিরমির করে। আরুষ হাত পা ছুঁড়ে শুধু কাঁদতে পারছে না। রাগে দুঃখে ছোটখাটো গর্ত ভরিয়ে ফেলতে ইচ্ছে করছে দুঃখী অশ্রুতে। মন খারাপ নিয়ে আরুষ শোয় ছেলের পাশে। আশ একবার মায়ের মুখের দিকে তো আরেকবার বাবার মুখের দিকে তাকাচ্ছে। হাত পা নেড়ে খুশিতে ছলাৎ ছলাৎ করে তালি বাজাচ্ছে। আরুষ মেহেরের দিকে তাকিয়ে নাক কুচকায়। মেহের চোখ সরু করে জিজ্ঞেস করে। মুখটা বাদরের মতো করে রেখেছেন কেন? কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। বাচ্চা নেওয়া ঠিক হয়নি। দুঃখী গলায়। কেন? বাচ্চা কি করেছে? আরুষ ফুঁসে উঠল সঙ্গে সঙ্গে। তুমি দেখতে পাচ্ছ না, আমার যৌবন ঝালাপালা করে দিয়েছে এক ব্যাটা। আল্লাহ মাফ চাই। আর না, আর প্রোডাকশন বাড়ালে আমার টেস্টোস্টেরনের সাপ্লিমেন্ট প্রজেক্ট বরবাদ। খানিক থেমে আরুষ হিসহিসিয়ে উঠে। তুই বড় হ, তোর বাসরেও আমি ঢুকে বসে থাকবো ব্যাটা। সেদিন বুঝবি বাপের কি সর্বনাশটা করেছিস। মেহের ধমকে উঠে। মিস্টার শেখ, তুমি চুপ করো বেডি। ওদিকে আমার ভিতর কেঁদে যার যার আর তুমি আমায় ধমকাচ্ছ? পুরুষ মানুষের জন্য আদর কত ইম্পর্ট্যান্ট জানো? হারামির বাচ্চা মাঝে থেকে সব বানচাল করে দিয়েছে। কি বললেন আমার ছেলেকে? শুনতে পাওনি? রিপিট করছি, হারামির বাচ্চা। মেহের শোয়া থেকে উঠে মাথার তলার বালিশটা ছুঁড়ে মারে আরুষের উপর। কেমন বাপ আপনি হুহো? ছেলেকে হারামির বাচ্চা বলছেন। ছেলে কেমন তা তো দেখছো না। আমার বউ কেড়ে নিয়ে চিল মারছে। তালি দিচ্ছে। বেশ করেছি, কোটি কোটিবার বলবো। এটা আমার ছেলে কম, মীর জাফর বেশি। বাবা, তুমি রাগ করেছ? না, আমি খুশি হয়েছি। আম্মু দুদু। মেহের চোখ পাকায়। গলা গম্ভীর করে বলে, কিচেনে যাও, শিউলি দিদুনকে বলো খিদে পেয়েছে। দিদুন দুধ গলিয়ে দেবে। না আম্মু এটা। আশ, তুমি গুড বয় না? আশ ভয় থম মেরে যায়। বুকের দুধের নেশা তার কাটেনি, মিষ্টি মিষ্টি গন্ধ ও স্বাদ কি আর কৌটার দুধে থাকে। কিন্তু মা যে বড্ড রাগী। কিছুতেই রাজি হন না। আশ ঠোঁট ফোলায়। কেঁদে দিবে দিবে অবস্থা। কাঁদিস না বাপ। আশ ছলছল চোখে অসহায় চাহনিতে তাকায় বাবার দিকে। বাবা দুদু। আমার দিকে তাকাচ্ছিস কেন বাপ? আমার কাছে দুদু নেই, মায়ের কাছে আছে। কিন্তু তোর জল্লাদ মা, দিবে না। আপনি চুপ করবেন নাকি ঘর থেকে বের করে দেব? দেখলি বাপ, তোর মা কি হাড়ের জল্লাদ। না তোকে দুদু দেবে না আমায় আদর দেবে। তুমি তো বড় বাবা, তুমি কেন আদর খাবে? বড়রাও আদর খায় বুঝলি, বড়দের বড় বড় আদর। আশ কৌতূহলে জিজ্ঞেস করল, বড় হলে আমিও বড় বড় আদর খাবো? অবশ্যই, আমার বেটা বলে কথা, বাপের নাম রাখতে হবে না? বাবা, বড় আদর কোথায় খায়? আরুষ উত্তর দেওয়ার আগেই মেহের গম্ভীর স্বরে বলে। আশ, দাদুর কাছে যাও। না, আমি আজকে তোমাদের সাথে থাকবো মাম্মাম। হ্যাঁ, আজ আমাদের সাথে থাকবে আমার বেটা। ওকে আমি সারারাত ট্রেনিং দেব, লেসন অফ বেস্ট আদর। বাবা, হোয়াইট ইজ বেস্ট আদর? কৌতূহল করে। বেস্ট আদর হলো, মনে কর তোর মা আর আমি আছি। এরপর তুই টুস করে ল্যান্ড করলি। এই ল্যান্ড করার যে ব্যাপারটা, মিস্টার শেখ, বেশি হচ্ছে কিন্তু। চোখ গরম করে। একদম বেশি হচ্ছে না বউ। বাসর রাতে বাপ মায়ের সাথে শুবে কেন? তাই আজ ওকে আমি সারারাত ট্রেনিং দেব। মেহেরের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় সে আর অপেক্ষা করতে পারে না। ছেলেকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চায়। আরুষ ক্লোজাপ হাসি হাসে। উফ, অবশেষে উদ্দেশ্য হাসিল। এই জন্যই তো এত বকবক। ট্রিক্স একদম জায়গা মতো লেগেছে। মেহেরের কাছে থেকে আশকে কোলে নিয়ে আরুষ দাঁত কেলিয়ে বলল, আমি আছি না, আমি রেখে আসছি। বলেই চোখ মারে। মেহের দাঁত কটমট করে ভস্ম করে দেওয়া চাহনিতে তাকিয়ে থাকে আরুষের দিকে। আরুষ বুকে হাত দিয়ে নাটকীয়তা করে বলে উঠে, ঈশ্বস, এভাবে তাকায় না বউ। পুড়ে যাচ্ছি তো। বাবার হাতের উপর হাত রাখে আশ। কপালে চিন্তার ভাঁজ ফেলে বলে, বাবা, তোমার বুকে কষ্ট হচ্ছে? চলো ডাক্তারের কাছে যাই। উদ্ধৃতি চিহ্ন। মা আছে না, মা ব্যথা সারিয়ে দেবে। মা ডাক্তার? উদ্ধৃতি চিহ্ন। মম, আমার পার্সোনাল ডাক্তার। বলেই চোখ মেরে ছেলেকে নিয়ে বেরিয়ে যায় আরুষ। ড্যাশ ড্যাশ ড্যাশ। ছেলেকে কোলে করে রুহুল শেখের কামরা নক করে ঘরে ঢোকে আরুষ। বিদ্রোহী সুরে বলে, তোমার কোনো হুঁশ নেই বাপ? এই বিচ্ছুকে নিয়ে আসতে পারোনি? নাকি তুমি চাও না তোমার ছেলের বাসর হোক?
জলে জলে উদ্ধৃতি চিহ্ন। রুহুল শেখ মুখ গম্ভীর করলেন। আশ্চর্য, আমার জ্বলবে কেন? বাবা হই তোমার, ভদ্র হও। তোমার কাণ্ডজ্ঞান দেখে আর ভদ্র হতে পারি না বাপ। ভালো মানুষের ভাত নাই। তোমার উচিত ছিল ওকে ভুলিয়ে টুলিয়ে নিয়ে আসা। 2 বছর পর বউকে কাছে পেয়েছি। তুমি আমার ইমোশন বুঝো না? এটাকে সামলাও। ভ্যা ভ্যা করে কাঁদলেও যেন আমার রুম পর্যন্ত না যায়। নইলে তোমার খবর আছে বাপ। শাস্তিস্বরূপ দেখে শুনে দজ্জাল ঘষেটি খালা গলায় ঝুলিয়ে দিব। এক রাতের জন্য ভুলে যেতে চাই আমার ছেলে আছে। এই মুহূর্তে বউ ছাড়া দুনিয়ায় আমার কিচ্ছু নেই। কথা ক্লিয়ার? উদ্ধৃতি চিহ্ন। বাবা, তুমি আমাকে ভুলে যাবে? তোকে না ভুললে আরেকটা বোন কোথায় পাবি বাপ? তোর বোন লাগবে না? বলা মাত্র আশ খুব খুশি হয়ে যায়, মাথা নেড়ে বলে, লাগবে তো। বোন কোথায় আছে বাবা? চলো আমরা বোনকে নিয়ে আসি। বোন আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে? উদ্ধৃতি চিহ্ন। আশ হাত তুলে মোনাজাতের মতো করে। নিষ্পাপ কণ্ঠে আল্লাহর কাছে আবদার করে তার ছোট্ট মন। আল্লাহ, আমার বোনকে দিয়ে দাও। আমি ওর সাথে খেলবো। বোন আসবে বাপ। সেই মিশনেই তো যাচ্ছি। বাবাকে অল দ্য বেস্ট বল। সাকসেসফুলি মিশন হয়ে গেলেই তুই একটা বোন পাবি। অল দ্য বেস্ট বাবা। উম্মা, দাদুকে বেশি করে জ্বালাবি। উদ্ধৃতি চিহ্ন। বলেই আরুষ কেটে পড়ে। রুহুল শেখ আহম্মকের মতো ছেলের কথাগুলো শুনে তাজ্জব লেগে গেছে। ভালো হয়েও হয়নি ভালো, শরম লজ্জা আর হবে না। না, এই ছেলেকে নিয়ে আর কোনো আশা ভরসা নেই। তুমি আগে থেকেই নিরামিষ। আমি কাছে না থেকে আরো নিরামিষ হয়ে গেছো। ভাবলাম স্লো মোশনে গহনাগুলো নিজে হাতে খুলে দেব। ছি বউ ছি, আমার শখের কাঁথায় দিলি মাটি। মেহের উত্তর না করে নাক কুচকে খোপার ক্লিপগুলো খুলতে ব্যস্ত হয়ে পড়ে। আরুষ ওর হাত ধরে ফেলে গম্ভীর স্বরে বলল, বাকিটা আমি করব। পুতুলের মতো বসে থাকবে, নরলে খবর আছে। আপনি বড্ড অদ্ভুত আচরণ করছেন ইদানিং। কেন? আরুষ স্নান হেসে জবাব দেয়, ভালো স্বামীরা এই আচরণগুলোই করে। ইন্টারনেট ঘেটেছি দীর্ঘদিন, বই পড়েছি। এখন আমি জানি মেয়েরা কেমন পুরুষকে কামনা করে। আচ্ছা তাই, বলুন দেখি আমি কেমন পুরুষ কামনা করি? বেশি বেশি চুমু খাওয়া পুরুষ। এদিক দিয়ে আমিই নাম্বার 1। চোখ মেরে বিরক্তিতে ভ্রু কুচকায় মেহের, খিটখিটে মেজাজে বলে, সব সময় শয়তানি না করলে হয় না? ভালো কথা মুখে আনা মানা। আরুষ স্নান হেসে মেহেরের চুলের শেষ ক্লিপ আলতো হাতে খুলে দেয়। কানের কাছে ফিসফিসিয়ে বলে, তুমি কামনা করো ধ্বংস থেকে ফিরে আসা শুদ্ধ আরুষকে। মরতে মরতে সে ফিরেছে তোমার কাছে। মেহের আবেগাক্রান্ত হয়ে পড়ে সঙ্গে সঙ্গে নাক টেনে স্বামীর বুকে মাথা রাখে। ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। প্রেগন্যান্সির শেষ সময়ে আপনাকে বড্ড মিস করেছি। এই সময় প্রতিটি মেয়েই স্বামীকে পাশে চায়। আমার জন্য সময়টা খুব স্ট্রাগলের ছিল মিস্টার শেখ। আপনাকে আবার ফিরে পাবো ভাবতে পারিনি। যদি আদালত অন্যরকম রায় দিত। বলতে বলতে এক ফোঁটা জল মেহেরের চোখ থেকে খসে পড়ে। আরুষ ওর মুখটা তুলে কপাল বরাবর চুমু এঁকে দিয়ে বলল, কারো কারো খুব করে চাওয়া দোয়া বিধাতা কবুল করে নেন। তুমি আমায় মোনাজাতে চেয়েছিলে বলেই তোমার উছিলায় আল্লাহর ইচ্ছেতে ফিরে এসেছি। মেহেরের চোখের পানি মুছে দেয় আরুষ। আবারও বলে, ইমোশনাল আলাপ বন্ধ। এখন থেকে শুধুই রোমান্টিক আলাপ হবে বুঝলে বউ? সে মেহেরের হাত টেনে ধরে দাঁড় করাই। মোবাইলে প্লে করে অভদ্র প্রেম গানটা। গানের সুরের সাথে সেও ঠোঁট নাড়ায়। মেহেরের দু হাত মুঠোয় নিয়ে মনের সুখে গান গাইতে গাইতে নাচ শুরু করে। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই। কাছে আসো না, আরো কাছে আসো না। ইস, কথা বলো না, কোন কথা বলো না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই। মিস্টার শেখ, পাগল হয়ে গেছেন? চেঁচিয়ে উঠে মেহের। আরুষের কানে সে চিল্লানি গেলে তবে তো। সে মেহেরের গালে আলতো করে স্লাইড করে সুরসুরি দিয়ে গায়, অন্ধ তোমারই প্রেমে, শব্দ না খুঁজে পেয়ে। একটু অভদ্র মন হতে চাচ্ছে। অতঃপর চুলগুলো হেঁচকা টানে খুলে দিয়ে আবারও গায়, আসো না মেলে দিয়ে তোমারই সেই চুল। করে ফেলি দু জানার কিছু আবেগী ভুল। তোমারই দু চোখের কাজল যে করেছে তো পাগল। ভিজে গেছে চাদর, বৃষ্টি আর বাদল। মেঘে ঢাকা চাঁদ তুমি তোমারই এ হাত ধরে। হবে সারা রাত, মানে না এ মন, শুধু অকারণ ছেড়ে যেতে হয়। এখন আমি তোমার, তুমি শুধু আমার। আর একটু সময়। আরুষ মেহেরের চোখ থেকে আঙ্গুলের ডগায় কাজল তুলে পেটে ছুঁয়ে দিয়ে সুর ধরল, খুব বেশি ভালোবাসা আমায় করেছে অসহায়। কেন বল না, দেখ না তোমার ওই দু ঠোঁটে আমার ঠোঁট। তোমাকে সব মনোযোগ হতে দাও না। অতঃপর লাইট অফ করে মেহেরের কোমর হাতজোড়া দিয়ে জড়িয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে ধপাস করে বিছানায় পড়ে যায়।
যদিও ফিল্মি স্টাইলে স্লো মোশনে পড়তে চেয়েছিল, কিন্তু বাস্তবতা কি আর ফিল্ম? মেহেরের গলায় মুখ ডুবিয়ে ভীষণ রকম দুষ্টু চাহনি ফেলে বাকিটা গায়ে আরুষ। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই। কাছে আসো না, আরো কাছে আসো না। পাশে বসো না। ইস, কথা বলো না। কোন কথা বলো না? আপনি সরবেন নাকি কামড়ে দেব? ধুরু, রাখো তোমার সরাসরি, বলেছিলাম ইঞ্চি ইঞ্চি ছুবো আমি। জবান রাখতে হবে না? কথাটা কানের কাছে এমনভাবে ফিসফিসিয়ে বলে যে মেহেরের শ্বাস আটকে যায় তক্ষুনি। চোখ বুজে জোরে জোরে শ্বাস নেয় সে। হৃৎপিণ্ড ধিপধিপ করছে, ক্রমাগত বুক ওঠানামা করছে। আরুষ মেহেরের আরো কাছে আসে। সূচ যাওয়ার মতো দূরত্ব রাখেনি। সে মেহেরের কানের পিঠে গভীর চুমু দিতেই মেহের ঢোক গিলে অস্ফুট স্বরে বলে, অস্বস্তি হচ্ছে। হোক, তোমার ভেতরের অন্যরকম অস্বস্তিরা স্বস্তি দেয় আমায়। আর আমি স্বস্তি চাই, ভীষণভাবে তোমায় চাই। স্পর্শগুলো আরো গভীর থেকে গভীরতর হতে থাকে। এরই মাঝে আরুষ ফিসফিসিয়ে বলে, আনকমফোর্টেবল লাগলে বলবে, একটুও জোর করব না। প্রমিস। মেহের অশ্রু ভরাট চাহনিতে তাকিয়ে থাকে আরুষের পানে। এই কি সেই মানুষ যে তাকে জোর করে বিয়ে করেছিল, স্পর্শ করেছিল? সেই মানুষের সাথে এই মানুষের কত পার্থক্য! সত্যিই আরুষ তার ভালো স্বামী হয়ে ফিরে এসেছে। শব্দ করে হঠাৎ কেঁদে উঠে শক্ত করে জড়িয়ে ধরে সে আরুষকে। আরুষ চমকে উঠল। তড়িঘড়ি করে লাইট অন করে উঠে বসাল মেহেরকে। কোথায় লেগেছে? আমি কিছু করিনি তো। লাগলো তোমার? উদ্ধৃতি চিহ্ন। মেহের কান্না থামিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে আরুষের মুখে। মাথা নেড়ে জানায়, তার লাগেনি। আরুষ জিজ্ঞাসা করে, তাহলে? উদ্ধৃতি চিহ্ন। আপনাকে এভাবে দেখে খুশিতে কান্না পাচ্ছে আমার। দেখুন না দিন দিন কেমন আহ্লাদী হয়ে যাচ্ছি। এক বাচ্চার মায়েদের কি এসব আহ্লাদ করা সাজে? হাফ ছেড়ে বাঁচে আরুষ। লম্বা নিঃশ্বাস ফেলে খানিক বিদ্রোহী সুরে বলল, আর এদিকে আমি বলদ ভাবছি তোমার লেগেছে। ধুর ধুর, বারবার কাঁদছ কেন? ফিরে এসেছি তো, আর কোথাও যাচ্ছি না। তোমার কান্না দেখে আমার ফিল অ্যাট্রাকশন হাপিস হয়ে গেছে। এর শাস্তি তুমি পাবে। কিরকম শাস্তি? উদ্ধৃতি চিহ্ন। লাইট অন থাকবে। মেহের চোখ বড় বড় করে তাকায়। মাথা নেড়ে নাবোধক ইশারা করে। আরুষ বাঁকা হাসি দিয়ে ঠোঁট কামড়ে ধরে মাথা দোলায়। অর্থাৎ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পিছিয়ে গিয়ে অস্বস্তি নিয়ে বলল মেয়েটা। এইসব ঠিক না। একটুও বেঠিক না। আমি কিন্তু চিৎকার করব মিস্টার শেখ। ভালো হয়ে যান। চিৎকার করবে? কে শুনবে? সাউন্ড প্রুফ রুম আমার। হা হা হা। ঠোঁটে শয়তানি হাসি খেলিয়ে আরো খানিকটা এগিয়ে গেল আরুষ। খপ করে মেহেরের ঘাড় ধরে কাছে টেনে আনল। প্রথমে নাকের ডগা, তারপর ঠোঁট, এরপর কাঁধে কামড় বসাল। মেহের শব্দ করার আগেই ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরল। স্বামীর এহেন আদুরে পরশে গলে পড়ল নারীমূর্তি। অবশ হয়ে এলো শরীরের গাঁটগুলো। আরুষের ঠোঁটদর নেমে এসে পিঠের পার্শ্বদেশ ছুঁয়েছে, অমনি মেহেরের মোবাইলে আকস্মিক ঘণ্টি বাজল। ছিটকে সরে গেল ওরা। নেশার ঘোর ততক্ষণে জনেরই কেটে গেছে। আরুষ বিরক্তি আর রাগে চটে চৌচির। মেহের মোবাইলের নাগাল পাবার আগেই লম্বা হাত বাড়িয়ে মোবাইল তুলে রিসিভ করে তেতো মুখে গালাগাল শুরু করল। এই শালার ব্যাটা, তোর ঘরে বউ নেই শালা? ফোন করার আর সময় পেলি না? জানিস না আজ আমার বাসর রাত? কে তুই? এই নাম বল, এক্ষুনি নাম বল। যেখানে আছিস সেখানে গিয়েই পুঁতে রেখে আসব। মোবাইল ওপাশের আগন্তুক ভয়ে শুকনো ঢোক গিলে মেয়েলি কণ্ঠে থতমত খেয়ে বলল, স্যার আমি শালা নই। আমি রাধা, ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। তাতে আমার 14 গোষ্ঠীর বাতারা চিহ্ন কাটা গেছে। ফোন করেছিস কেন অসময়ে? এই মেয়ে তুই কি লেজবিয়ান? তাই রাত বিরেতে ফোন করেছিস আমার বউকে? সরি স্যার, আসলে খুব আর্জেন্ট দরকার ম্যাডামকে। আমার বাসরের চেয়ে আর্জেন্ট কিচ্ছু নেই। ম্যাডাম এখন বিজি আছে। আর একবার কল করলে মোবাইলের সাথে সাথে তোকেও ভেঙে রেখে আসব। মিস্টার শেখ, কি হচ্ছে কি? বিহেভ ইউর সেলফ। এসব কোনো ভাষা? মোবাইল দিন বলছি। কোনোমতে মোবাইলটা কেড়ে নিয়ে কানে ধরলেই ওপাশ থেকে রাধা বলল, ম্যাডাম, আই এম সরি। আমি ফোন করতে চাইনি। দুর্ভাগ্যবশত ইনফরমেশন পেয়েছি পদ্মার পাড়ে ট্রলার আসবে। গোডাউন থেকে হেরোইন ট্রলারে লোড করে দেশের বাইরে পাঠানো হবে। আমি ওই গোডাউনের কাছেই লুকিয়ে আছি। আপনি আসলে আমি সাহস পেতাম। উদ্ধৃতি চিহ্ন। আমি আসছি, লোকেশন শেয়ার করো। না, তুমি যাবে না। আমার যাওয়াটা জরুরি মিস্টার শেখ। ফুটেজ কভার করতে হয় খুব সাবধানে। রাধা নতুন, একলা মেয়েটা সামলাতে পারবে না। স্বামী ফেলে কাজে যাই, রাত দিন নাই। এই মেয়ে তোমার একটু মায়াদয়া নাই? মেহের গলা নরম করে হালকা হেসে বলল, মন খারাপ করবেন না স্বামী।
ফিরে এসে বাকিটা পুষিয়ে দেব, আই প্রমিস। আরুষ কোনো উত্তর দিল না। গাল ফুলিয়ে মুখখানা অমাবস্যার রাতের মতো আন্ধার করে রাখল। মেহেরের বড্ড হাসি পাচ্ছে আরুষের এই ছেলেমানুষি দেখে, তবে হাসবে না সে। হাসলে আরুষ ক্ষেপে বোম হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে শাড়ি বদলে জিন্স লং শার্ট পরে মেহের তৈরি হয়ে বেরিয়ে দেখে আরুষ শেরওয়ানি ছেড়ে টি শার্ট ট্রাউজার পরে বসে আছে। মেহেরকে তৈরি হয়ে বেরোতে দেখে আরুষ গাড়ির চাবি হাতে তুলে নিয়ে বলল, চলো। আপনি কোথায় যাবেন? উদ্ধৃতি চিহ্ন। রাত 2টো বাজে, আমাকে কুত্তা কামড়ায়নি যে এত রাতে বউকে একা ছাড়ব। জানি, মাতব্বরি করে বলবে, আমার অভ্যাস আছে। কিন্তু তোমায় আমি একা ছাড়ছি না। আমৃত্যু তুমি আমার দায়িত্ব। আরুষ মরে গেলে অবাধে চলাচল করো। যতদিন আমি জীবিত আছি, একলা চলার স্বাধীনতা তোমার নেই। মেহের মুচকি হেসে আরুষের গলা জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, স্বাধীনতা চাইনি, আপনাকে চেয়েছি, পেয়ে গেছি, আর আমার কিচ্ছু চাই না। আরুষ তারা দেখিয়ে বলে, চলো চলো তোমার গাধার কাছে যাই, দেরি হয়ে যাচ্ছে। ফিরে এসে ইনকমপ্লিট বাসর কমপ্লিট করতে হবে। আপনি আসলেই ভালো হলেন না। দুজনে চোরের মতো নিঃশব্দে শেখ ম্যানশন থেকে বের হয়। এত রাতে ছেলের বউ বাইরে যাচ্ছে দেখলে ভীষণ রাগ করবেন রুহুল শেখ। তাই এই সতর্ক। গ্যারেজ থেকে গাড়ি বের করে গেটের বাইরে বের করে আরুষ। মেহের দারোয়ানকে কড়াকড়িভাবে বারণ করে দেয়, এ কথা যেন শ্বশুরের কান অবধি না যায়। ড্রাইভিং সিটের দরজা খুলে মেহের আরুষের উদ্দেশ্যে বলে, আমি ড্রাইভ করছি, সরুন। ড্রাইভ করা শিখেছ কবে? অবাক কণ্ঠে মেহের হালকা হেসে জবাব দেয়, জীবন আমায় যুদ্ধ করতে শিখিয়েছে, আরও অনেক কিছুই শিখেছি মিস্টার শেখ। আরুষ পাশের সিটে সরে বসে। মেহের ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগায়। স্টিয়ারিং এ হাত রেখে গাড়ি স্টার্ট দেয়। প্রথমে ধীরে চললেও একসময় গতি 150 কিলোমিটার/ঘন্টা ছড়ালো। আরুষ চমৎকার করে হেসে মেহেরের হাত ছুল। দাঁত বের করে ক্লোজআপ হাসি দিয়ে বলল, বাহ, বউ দেখি আমার মতো ড্রাইভিং শিখে ফেলেছে। এবার একটু ফাইটিং শিখতে হবে। তাহলেই সমানে সমানে মিলবে। তাই নাকি? তাহলে স্মোকিংও করতে হয়। এছাড়াও গুলি চালাতে হবে, গালাগালি শিখে আপনার উপর এপ্লাই করতে হবে, তবেই না সমানে সমানে মিলবে। ছি ছি বউ, এগুলো ছেলেদের কাজ। তাছাড়া স্বামীকে গালাগাল দিলে পাপ হয়। স্বামীর সাথে সবসময় মিষ্টি মিষ্টি কথা বলে দুষ্টু দুষ্টু কাজকর্ম করবে, বুঝেছ? যেমন ধরো টুস করে চুম খাবে, গোসলের সময় ঠাস করে বাথরুমে টেনে নেবে, তারপর চুপ করবেন নাকি লাথি মেরে ফেলে দেব গাড়ি থেকে? আবার একটা পাপ করে বসলে বউ, এক্ষুনি ঠোঁটে চুমু খাও, না হলে তোমার পাপমোচন হবে না। মেহের দাঁত কটমট করে তাকালো, কোনো উত্তর না দিয়ে ফসফস করে গাড়ি চালানোতে মনোযোগ দেয়। আরুষ ঠোঁট কামড়ে হাসল। আচমকা মেহেরের গাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মেহেরের চোখ বড় বড় হয়ে গিয়েছে। হাত থেকে স্টিয়ারিং ছুটে গেছে। আরুষ না তাকিয়েই গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে হালকা পায়ে ব্রেক চাপে গতি কমিয়ে আনে। তবে ঠোঁট ছাড়ে না। মনের সুখে কিছুক্ষণ চুমু খেয়ে ফস করে ঠোঁট ছেড়ে দিয়ে নাটকে গলায় বলল, বউ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো, দেখে চালাও। মেহের সামনের দিকে তাকায়। সত্যি সত্যি একটা ট্রাক আসছিল। এক্ষুনি না দেখলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আরুষের দিকে না তাকিয়েই মেহের হিসহিসিয়ে বলল, লুচ্চামি করার জন্যই আমার সাথে এসেছেন? কোনো হুঁশ নেই আপনার? মেইন রোডে গাড়ি চালাচ্ছি। আপনি নিজেও মরবেন, সাথে আমাকেও মারবেন। কি করব? তুমি সাথে থাকলে দুনিয়ার খেয়াল থাকে না। গরমগরম চুমু না খেলে আমি মারা যেতাম। বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। হ্যাঁ, সব দোষ আমার। আপনার মতো অসভ্যকে সাথে নেওয়াই যত দোষ আমার। বিড়বিড় করে